কি হতে চলেছে 20 জানুয়ারি? কোন কিছু ঘটবে যে বাংলাদেশের সবকিছু উল্টে পাল্টে যাবে, নগদে সবকিছু চেঞ্জ হয়ে যাবে? 2025-এর 20 জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সোশ্যাল মিডিয়াতে 20 জানুয়ারি অত্যন্ত হাইলাইট হচ্ছে। এই দিন নতুন কিছু হতে চলেছে, তবে আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন কিছু বদল আসতে চলেছে কি? একটি তারিখ, কিন্তু প্রশ্ন অনেকগুলো। আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে তাদেরকে পিটিয়ে মারা হবে, জানিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। রিসেট বাটন দুমড়ে মুছড়ে দিয়ে ডেমোক্রেসি রিস্টোর করার। এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে, ভয়ঙ্কর রূপে 2024-এর মহান স্বাধীনতা আন্দোলনের এবং স্বাধীনতার অগ্রদূত যারা, তারা হচ্ছেন আমাদের প্রিয় সমন্বয়ক, যাদের কারণে আজকে আমরা টেলিভিশনে বাতাবি দিবস চাষ দেখি, যাদের কারণে আজ সোশ্যাল মিডিয়ার উত্থান দেখেছি, যাদের কারণে আজকে পত্রপত্রিকার মুখ বন্ধ, এবং সেই জন্য আজকে তারা দেশের বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছে। এটা তো আমরা মেনে নিতে পারি না। নাগরিক যারা নির্ধারণ করবে যে আগামীর বাংলাদেশ কি হবে, আপনারা ওই নাগরিক যারা নির্ধারণ করবেন যে আগামীর বাংলাদেশে আপনাদের এমপি কে হবে, মন্ত্রী কে হবে, প্রধানমন্ত্রী কে হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতায় বসছেন, এটা একটা টার্গেট ডেট। সেই ডেটকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনেকদিন থেকে আশায় বুক বেঁধে আছে যে 20 জানুয়ারির পরে কিছু একটা হবে। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এসে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন, ডক্টর ইউনূসের বিপক্ষে অবস্থান নেবেন। এরই মাঝে ডক্টর ইউনূসের বিপক্ষে যে ডোনাল্ড ট্রাম্প অবস্থান নেবেন, সেই ব্যাপারগুলো নানা ঘটনায় স্পষ্ট হয়েছে। জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে। অন্যদিকে উপদেষ্টারা কিংবা সমন্বয়কারীরা ভয়ে থর থর করে কেঁপে বর্তমান এক একটা পীরের মুরিদ হওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। আজকে ছিল জামায়াতের কাছে, কালকে যাচ্ছে চরমনায়ের কাছে। একে একে সমস্ত সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারাও বুঝে গেছে যে শেখ হাসিনা আসার সময় হয়ে গেছে, কারণ আমরা তো বাটপাড়ি করে ক্ষমতায় বসছি। 20 জানুয়ারি নিয়ে ফাঁস হয়েছে নতুন চাঞ্চল্যকর তথ্য। কি হবে এই 20 জানুয়ারি? আপনারা তো সবাই জানেন যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতায় বসবেন, এবং তিনি ক্ষমতায় বসার পরই অনেক পদক্ষেপ নেবেন। সে কিন্তু বাংলাদেশকে নিয়েও অনেক কথা বলে এবং বাংলাদেশের উপর একটা পদক্ষেপ নেবে 20 জানুয়ারি। এইটা কিন্তু আমরা অনেক তথ্য দেখে বুঝতে পারতেছি। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করেই আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলো আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো যে কি হতে যাচ্ছে 20 জানুয়ারি, ডোনাল্ড ট্রাম্প কি করবে, অন্যদিকে সমন্বয়ক, উপদেষ্টা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, তার কি হয়, সবার কি হয়, সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। নতুন তথ্যগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন, তারপরে আপনাদের মন্তব্য করবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যেই নিউজগুলো আগে রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি। এগুলা দেখবো আমরা এবং ভিডিও শেষে আমরা মন্তব্য করব। এই যে দেখে আসি। ডক্টর ইউনূসের বিপক্ষে যে ডোনাল্ড ট্রাম্প অবস্থান নেবেন, সেই ব্যাপারগুলো নানা ঘটনায় স্পষ্ট হয়েছে। আমেরিকায় একটা অনুষ্ঠানে 5 এবং 6 ফেব্রুয়ারি একটা অনুষ্ঠানে তারেক জিয়া, মির্জা ফখরুল এবং আরেকজন নেতাকে ডাকা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে কিন্তু ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসেবে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে তারেক জিয়াকে। সেটা নিয়েও প্রশ্ন উঠছে নানা দিকে যে ডক্টর ইউনূসকে বাদ দিয়ে কেন তারেক জিয়াকে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানে দাওয়াত দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দাওয়াতটাই কেন তারেক জিয়া পেল, কেন ডক্টর ইউনূস পেলেন না? জো বাইডেন হলে নিশ্চয়ই ডক্টর ইউনূস পেতেন, তারেক জিয়া পেতেন না। এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে, বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে চলমান যে বিতর্ক, সেটা হচ্ছে 72-এর সংবিধানের কবর রচনা করা। সমন্বয়করা বলেছেন 72-এর সংবিধানের কবর রচনা করছে। 72-এর সংবিধানকে সাপোর্ট করছে বিএনপি। বিএনপির কি এমন স্বার্থ 72-এর সংবিধানকে সাপোর্ট করছে? এমন প্রশ্ন একটা টেলিভিশন চ্যানেলের টক শোয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে করা হয়েছিল। সেই নাসির উদ্দিন বলেছেন যে সমন্বয়কদের নানা রকমের চাপে রয়েছে সরকার। এই সরকার নাকি সমন্বয়কদের চাপে রয়েছে এবং 31 ডিসেম্বর সমন্বয়করা যেটা করতে যাচ্ছিল সেটা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ভালোভাবে নেয়নি। সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেটা করলে
সাংবিধানিক সংকট তৈরি হয় এবং সাংবিধানিক সংকট তৈরি করতে বিএনপি কোনোভাবেই দিতে চায় না। সেই কারণেই বিএনপি ৭২-এর সংবিধান বাতিলের বিপক্ষে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বিএনপির ৭২-এর সংবিধানের উপরে যে পীড়িত উতলে পড়ছে ব্যাপারটা তা না, সাংবিধানিক সংকট তৈরি যেন না হয় সেই কারণে বিএনপি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে, এমনটা তার ভাষ্য। এদিকে আর একটা টকশোয়ে বিএনপি এক নেতা সরকারকে ব্যর্থ বলে, এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থ, কোনো ক্ষেত্রে সফল হতে পারছে না, এই সরকার শিশুদের বই পর্যন্ত ১ জানুয়ারি দিতে পারেনি, মার্চেও তারা দিতে পারবে কিনা ঠিক নাই, দ্রব্যমূল্য তো রয়েছে, ভ্যাট বাড়িয়েছে। এই ভ্যাট যখন বাড়িয়েছে তখন ভ্যাটের সমালোচনা তো রয়েছেই চারিদিকে। আমরা গত পরশু দিন দেখেছি যে নাগরিক কমিটি একটা সংবাদ সম্মেলন করেছে, সরকারের এই ভ্যাটের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। এরকম নানা রকম ব্যর্থতার কারণে বিএনপির ওই নেতা বলেছেন যে এই সরকারকে গদি ছেড়ে পালাতে হবে, সরকারকে পালাতে হবে এমন প্রসঙ্গ যখন বিএনপি নেতা বলেন তখন সেটা আমলে নেয়ার মতোই ব্যাপার। সব মিলিয়ে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, 19 তারিখ 20 তারিখ কি ঘটছে, বিএনপির রাজনীতি একটা বড় আশার আলো দেখতে পাচ্ছে, সেখানে আওয়ামী লীগের রাজনীতি কোন দিকে যাবে সেই আলাপগুলো সামনে বোধহয় আরও বাড়বে। এই প্রথমবারের মতন বিএনপি এবং জামাত ইসলামকে ক্ষমতা লোভী হিসাবেই আখ্যায়িত করেছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা কি আসলে শুধু ক্ষমতা চায় নাকি দেশের ভালো চায়, যে সংস্কারগুলো না করেই তারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে? তাদের আসলে উদ্দেশ্যটা কি, এই সম্পর্কে আজকে একটা ব্রিফ করেছে সার্জিস আলম। তো প্রথমে সার্জিসের একটু কথা শুনি, তারপর আমরা হাসনাতের বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে যদি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা 2029-30 সালের দিকে করত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ইভেন অন্যান্য যে মানুষগুলো, তারাও আশা ছেড়ে দিয়েছিল, ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা, ইভেন তারা 2029-30 সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। দর্শক, সার্জিস যখন গোছালোভাবে এই বক্তব্য দিয়েছে, এই বক্তব্য থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে আমাদের যে বিএনপি এবং বা জামায়াত ইসলামের রাজনৈতিক দলগুলো আছে, নির্বাচনের জন্য যারা সরকারকে আলটিমেটাম দিচ্ছেন তাদের উপর যথেষ্ট বিরক্ত এবং কি যথেষ্ট ক্ষোভ আছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন। তারা মনে করছে সংস্কার ছাড়া কেন এই নির্বাচন, যেহেতু আমাদের এই রাজনৈতিক দলগুলো মাইনাই নিছিল 2029-এর আগে এই দেশে নির্বাচন হবে না, সুতরাং এত তাড়াহুড়া কেন আপনাদের ক্ষমতায় যাওয়ার দিকে? এটা সার্জিসের প্রশ্ন। তো সার্জিসের আরো কিছু বক্তব্য আছে, এর আগে আমরা হাসনাতের আরেকটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণভাবে এক ধরনের ডাইরেক্ট কি বলা হচ্ছে, থ্রেডই বলেন বা হুঁশিয়ারি বলেন বা রুখে দেওয়ার বক্তব্যই বলেন। হাসনাত বলছে, আমরা বারবার বলছি আগে আওয়ামী লীগের বিচার হতে হবে। যেসব মিডিয়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবী আওয়ামী লীগের দালাল হিসেবে ফেসিবাদের পক্ষে যোগ দিয়েছেন, যারা ফেসিবাদের পক্ষে লিখবে, আমরা সেই কলমগুলো ভেঙে দিব। বারবার বলে আসছি, তরুণ প্রজন্মের কথা যদি বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের ফোরামে আসবেন তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। এখন নির্বাচনের আগে এই নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান দাবি হচ্ছে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, তারপরে এই দেশে নির্বাচন হবে। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে এই সুযোগে করে নিতে হবে, আর যদি এটা এখন করা না হয় তাহলে কখনোই করার সুযোগ নাই। বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে নির্বাচনমুখী একটা অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা দেখেছি আজকে সম্ভবত বিএনপির একটা জরুরি বৈঠক হয়েছে, সেখানে তারা বলছে যে এই বছরের মাঝামাঝি মানে মে জুনের দিকে বড় ধরনের একটা আন্দোলনে যাবে, নির্বাচনকে এই বছরের মাঝামাঝি করার জন্য সর্বোচ্চ 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন সরকারকে দিয়ে দিতেই হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তারা সরাসরি কোনো কথা না বললেও তাদের ভাষাগুলোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সার্জিস হাসনাতরা তাদের মুখ দিয়ে কিন্তু আমরা দেখছি যে এটা বের হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি, সেই দাবির সাথে আপনাদের কি মনে হয় যে এই সংস্কারের ইস্যুটা আসলে এটা কত বছর লাগবে, এই সংস্কারের মধ্যে কি কি হবে, বা গত 6 মাস যাবত এই সরকার যখন আছে তখন জনজীবনের উপর যে চাপগুলো তৈরি হচ্ছে সেগুলো আসলে কোন পথে যাবে? পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র ভারত
তারা বলছে নির্বাচিত সরকার ছাড়া এই ইউনূসের সরকারের সাথে তাদের স্বাভাবিক সম্পর্ক বিরাজমান হবে না। আবার ছাত্রদের যে দাবির মধ্যে কিছু ঝামেলাযুক্ত যেই জায়গাতে বিএনপির সাথে তৈরি হচ্ছে বা জামাতের সাথে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ৭২-এর সংবিধান এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, তারপরে সংস্কারের সাথে সাথে এরপরে হবে নির্বাচন। কিন্তু সিস্টেম বলছে এই জিনিসগুলো ২-৪-৫ দিনের মধ্যে বা ৬ মাসে করা সম্ভব না, কারণ শেখ হাসিনার তো ভারত ফেরতই দিবে না। বাংলাদেশ থেকে যতগুলো আওয়ামী লীগের নেতাকর্মী ভারত পালাই গেছে এদেরকেও ভারত ফেরত দিবে না, বা এই সরকার চাইলে আনতে পারবে না। তাহলে আপনার এই বিচারটা আসলে কয় বছর লাগাইয়া হবে? এখন ছাত্রদের ভাষায় ২০২৯ পর্যন্ত তো আপনারা মাথা উঁচা করে দাঁড়ানোর সাহস ছিল না বা সাহসও করতেন না। যদি আমরা সামনে আগে না আসতাম তাহলে আমরা ২০২৯-এর আগে এখনো লম্বা সময় আছে, কেন এত তাড়াহুড়া করতেছেন? এখন আসলে যত ঝামেলার মূল ঝামেলা হচ্ছে এই সংস্কারটা আসলে ঠিক কতটুকু হবে, কত মাস সময় লাগবে, এত মাস সময় পর্যন্ত সরকারকে নির্ধারিত করে দিতে পারছে না। বিএনপির মনে হচ্ছে যে এই লম্বা সময়ের মধ্যে তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এর পাশাপাশি এই অন্তর্বর্তী সরকার -2-3 ফর্মুলাতে যাবে কিনা এইটাও একটা মনে মনে সন্দেহ আছে। জামাতও কিন্তু ওই ক্রাইটেরিয়াতে চিন্তা করতেছে। তো সব কিছু মিলিয়ে এই প্রথমবারের মতন বিএনপি এবং জামাতকে নিয়ে আমরা দেখছি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। আপনি কি মনে করেন সংস্কার কতদিন পর্যন্ত হওয়া উচিত? আরো জানান, জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে। অন্যদিকে উপদেষ্টারা কিংবা সমন্বয়কারীরা ভয়ে থর থর করে কেঁপে বর্তমান এক একটা পীরের মুরিদ হওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। আজকে ছিল জামায়াতের কাছে, কালকে যাচ্ছে চরমনায়ের কাছে। একে একে সমস্ত সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারাও বুঝে গেছে যে শেখ হাসিনা আসার সময় হয়ে গেছে, কারণ আমরা তো বাটপাড়ি করে ক্ষমতায় বসছি। অন্যদিকে শেখ তন্ময় তিনি আরো জানান, শেখ হাসিনাকেই আস্থা এবং শেখ হাসিনাকেই এই জানুয়ারি মাসেই দেশে ফেরাবো। কেন বললেন এই জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে শেখ তন্ময় দেশে ফেরাবে? এর ভিতরে আরেকটি বড় রিজন হচ্ছে এই জানুয়ারি মাসকে ঘিরেই শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে আগমন ঘটে এবং এই জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে বাংলাদেশে আসার একটি কথা চলতেছে। অন্যদিকে শেখ হাসিনা তিনি আরো জানান, এই জানুয়ারি মাসেই আমার বাবা আসছে বাংলাদেশে এবং আমিও আসবো বাংলাদেশে, পাক বাহিনীদের পুনরায় উপরে ফেলে দিব। অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের একটাই বক্তব্য, আগের সরকারই ভালো ছিল। শুধু এটাই না, বিদেশে এবং যুক্তরাষ্ট্র সহ সমস্ত জায়গায় আওয়ামী লীগের স্লোগান হচ্ছে এবং বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে বাধ্য করা হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ, বাংলাদেশ এবং বহির্বিশ্বের আওয়ামী লীগকে সাথে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশে ফিরিয়ে আনবো। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সরকারের সময়ে যে গুপ্ত হত্যাগুলো অনেক এজেন্টরা করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছে, আমরাও তার বিচার চাই। শুধু এটাই না, বাংলাদেশের বর্তমান সাধারণ জনগণ থেকে শুরু করে নিচু স্তরের থেকে শুরু করে হাই লেভেলের কিংবা হাই সোসাইটির মানুষজনও কথা বলতে শুরু করেছে যে আগের সরকারই ভালো ছিল। ডক্টর ইউনূস হচ্ছে ব্যর্থ সরকার এবং তাদের অতীত চ্যাংরা কিংবা অতীত বইরা এই সরকার দিয়ে কখনো দেশ পরিচালনা করা যাবে না। অন্যদিকে সাধারণ মানুষের বক্তব্য, আগের সরকারকে ফিরিয়ে দেন, আগের সরকারই ভালো ছিল। আসুন তাহলে সাধারণ জনগণের একটা বক্তব্য শুনে আসে। বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার। আমরা আগে খুব ভালো ছিলাম, আমার মনে হয় আগের সরকারকে আমাদের বাংলাদেশে ফিরে আনা উচিত। এটা
আসলে আমরা আবেগের বশে করছি। সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে, আমরা ভাবছি যে না, এই সরকারের পরিবর্তন আসলে হয়তোবা দেশটা ভালো থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে, এখন আরো জিনিসের দাম ঊর্ধ্বমুখী। আসলে আমরা এটা বুঝতে পারি নাই। সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন হয়েছে, কয়জন সমন্বয়ক একটা ইটের আঘাত খাইছে, সাধারণ ছাত্র মারা গেছে, গুলিবিদ্ধ হয়েছে, চোখ গেছে, হাত গেছে, পাও গেছে, তাদের চিকিৎসাটাও হইতেছে না। দেখেন তারাও কিন্তু এই যে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, সমন্বয়কদের দেখাও পাচ্ছে না। এখন যারা মূল নেতৃত্বে ছিল তারা কিন্তু ফুলে ফেসে কলা, মানে আঙ্গুল ফুলে কলা গাছ, তারা খুব ভালো আছে। কেউ উপদেষ্টা, কেউ বড় সমন্বয়ক, বিশাল টাকার মালিক, কিন্তু যেই লোকগুলা পাও হারাইছে, চোখ হারাইছে, তাদের কোনো খবর নাই, তাদের খবর তারা কেউ রাখে না। চিকিৎসাটাও হচ্ছে না টাকার অভাবে। আগে যে সরকারটা ছিল, আইনের যে শাসনটা ছিল বাংলাদেশে, আপনিই দেখেন আইনের শাসন বাংলাদেশে আছে। হত্যা, রাহাজানি, ছিনতাই, মানে চাঁদাবাজি, পুরো বাংলাদেশটা ভরে গেছে। শুনলেন তো সাধারণ মানুষের বক্তব্য, সাধারণ মানুষ কি বলতেছে। এটা তো আর ভাই আমরা শিখাই দিই না, বা আমি তো আর এটাকে মানে বানায় বলি নাই নাকি, যে সাধারণ মানুষও আগে সরকারকে যাচ্ছে। শেখ তন্ময় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের এমপি মন্ত্রীরা সবাই কি আস্তে আস্তে একে একে কথা বলতে শুরু করেছে। এবং বাংলাদেশের বর্তমান 5টা জেলায় কি আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে। আপনার গোপালগঞ্জ তো শুরু থেকেই ছিল, কিন্তু গোপালগঞ্জ বাদেও আওয়ামী লীগের আরো 5টা জেলায় আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে। কারণ শেখ হাসিনার একটা বক্তব্য কি, যে এখন থেকে আমাদের শক্ত হাতে এদেরকে প্রতিরোধ করতে হবে। অন্যদিকে আওয়ামী লীগের যারা নাকি সাধারণ জনগণ আছে এবং ছাত্রলীগ থেকে শুরু করে সবাই কি আগের রূপে ফিরে আসতেছে। এবং ডক্টর ইউনূস সহ কিংবা উপদেষ্টা বা সমন্বয়কারীরা এরাও বর্তমান পালানোর চেষ্টা চালাচ্ছে। আপনি যদি দেখেন আসিফ নজরুল তার বেবি বাচ্চা এবং তার পরিবারকে কিন্তু অলরেডি বিদেশে কিন্তু পাঠিয়ে দিচ্ছে, শুধু বাকি আছে মাত্র এই আসিফ নজরুল। ইনশাআল্লাহ এই আসিফ নজরুলও পালিয়ে যাবে এবং সমন্বয়কারী কিংবা উপদেষ্টারা এরাও পালিয়ে যাবে, কিন্তু এদেরকে পালাতে দেওয়া যাবে না। এদের বিচার এই বাংলার মাটিতেই হতে হবে। দর্শক বন্ধুরা, শুধু এটাই না, আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি আরো জানান যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার কিংবা আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে নেতা পর্যায়ে কর্মীদের উপরে যে বা যারা নাকি মব জাস্টিস চালাইছে, এদের প্রত্যেককে তোমরা চিহ্নিত করে রাখো। যখন আমি দেশে ফিরবো, পুনরায় ক্ষমতা হাতে নিব, তখন এদের একটা একটা করে ধরবা এবং ধরে ধরে বিচার করবা। তবে কি বাংলাদেশের রাজনীতিতে পুরোপুরিভাবে সক্রিয় হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? বাংলাদেশের রাজনীতিক পরিমণ্ডলে বা বিশ্লেষকদের মাঝে এই খবরটা এখন সবচেয়ে বেশি পরিমাণে আলোচিত হচ্ছে। কারণ 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর প্রায় 5 মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। এর মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনা সক্রিয়ভাবে রাজনীতির কোনো ধরনের খবর আমরা পাইনি। মাঝে মাঝে আমরা কিছু ফোন কল পেয়েছিলাম বটে, তবে সেই ফোন কলগুলো আদৌ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। সরকারের তরফ থেকেও সে ব্যাপারে একেবারে নিশ্চিত হয়ে কিছু বলা হয়নি যে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি কিনা, নাকি এগুলো সত্যি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আমরা প্রবাসী আওয়ামী লীগের নানান অনুষ্ঠানে, সেটা আমেরিকা হোক, সেটা ব্রিটেন হোক বা সেটা জার্মানি হোক, নানা অনুষ্ঠানে আমরা শেখ হাসিনাকে সবাক দেখেছি। সরকারের নানান ইস্যুতে তিনি কথা বলছেন এবং বর্তমান সরকারের নানান কর্মকাণ্ডের তিনি তীব্র সমালোচনা যেমন ভাবে করেছেন, একই রকম ভাবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানটিকে তিনি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন। তো হঠাৎ করে কি এমন ঘটতে যাচ্ছে? আর মাত্র কয়েকদিন পর 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার। 20 জানুয়ারির দিকে সবার চোখ, বিশ্বের সবার চোখ, কারণ বিশ্ব রাজনীতির মোড়ল আমেরিকাকে বলা হয়। তারা বিভিন্ন দেশে দেশে সরকারের পরিবর্তন ঘটান, বিভিন্ন দেশে দেশে তারা নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি করেন তাদের নিজেদের স্বার্থে বা তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে। এই ব্যাপারটুকু আমেরিকা করে আসছে অনেক দিন ধরে এবং পৃথিবীর নানান প্রান্তে ক্ষমতার পালা বদলে আমেরিকার হাত রয়েছে
এটা একেবারে অস্বীকার করা যায় না। সবশেষ খুব প্রভাবশালী একজন কানাডার প্রধানমন্ত্রী, যিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তাকেও তার ক্ষমতা ত্যাগ করতে হয়েছে আমেরিকার সঙ্গে তিনি বাক বিতণ্ডায় জড়িয়ে বা আমেরিকার সঙ্গে সমস্যা তৈরি করে। এবং আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চাইছেন কানাডাকে আমেরিকার 51তম রাজ্য হিসেবে যুক্ত করতে। এই যে বিশ্ব রাজনীতির অঙ্গুলি হেলনে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টের বা আমেরিকার যে হাত নেই সেটা একেবারেই আপনারা উড়িয়ে দিতে পারবেন না বা আমরা উড়িয়ে দিতে পারবো না। ঠিক 20 জানুয়ারির দিকে সবার চোখ থাকলেও, বিশ্ব মোড়লের চোখ থাকলেও 19 জানুয়ারি তার একদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন বা বক্তৃতা রাখবেন বা তিনি দিক নির্দেশনা জানাবেন। ঠিক এমনটাই জানা যাচ্ছে, তিনি ভার্চুয়ালি এই বৈঠকগুলোতে তিনি কথা বলবেন। এখন তিনি কি এমন কথা বলতে যাবেন, এটা একটা বড় প্রশ্ন। কারণ শেখ হাসিনার আমি বেশ কয়েকটি বক্তব্য আমি খেয়াল করেছি, সেটা যদিও বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি প্রচার করা নিষিদ্ধ, সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আদালত থেকে সেটি নির্দেশনা রয়েছে, কিন্তু তারপরেও সোশ্যাল প্ল্যাটফর্মে ইউটিউবে শেখ হাসিনার বক্তব্য যখন আমরা শুনি, প্রবাসী বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীদের বা প্রবাসী গণমাধ্যমে ইউটিউব চ্যানেলে আমি বেশ কয়েকটি বক্তৃতা আমি খেয়াল করেছি এবং প্রায় প্রতিটি বক্তৃতা আমি দেখতে পেয়েছি অনেকটা একই রকম। মানে সেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, গুম খুনে জড়িত থাকার অভিযোগ, সেই অভিযোগগুলো তিনি একই রকম ভাবে খণ্ডন করে থাকেন এবং তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তিনি তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। তিনি বলেছেন তিনি বিশ্বের কোথাও কোনো ব্যাংকে যদি 1 টাকা পাচার করে থাকেন সেটা যেন প্রমাণ করে দেখায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং না হলে তিনি সু করবেন। এটা তিনি আত্মপক্ষ সমর্থন হিসেবে তিনি তখন বলেন। আরেকটা ব্যাপার আমি দেখেছি, তিনি সেটা ফোন কলেও বলেছেন এবং তিনি প্রায় বক্তৃতাতেও তিনি বলেন তার বিরুদ্ধে যেই হত্যা মামলাগুলো হয়েছে, তিনি সেই হত্যা মামলাগুলো তিনি তার বিরুদ্ধে যে করা হয়েছে সেটাকে তিনি অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের ঘটনাতে তিনি যুক্ত নন। সেটাতে তিনি বলেছেন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তিনি বলেছিলেন যে তিনি আসলে খুনের লাইসেন্স পেয়ে গেছেন, কারণ তার বিরুদ্ধে যে হত্যা মামলাগুলো হয়েছে অনেক আসামি আমরা দেখেছি তারা জীবিতভাবে ফেরত এসেছে বা অনেকেই আমরা দেখেছি কেউ হয়তো বা রুটি খেতে গিয়ে গলায় আটকে গিয়েছিল, মারা গিয়েছে, শেখ হাসিনার নামে হত্যা মামলা হলো। কেউ হয়তো বা স্ট্রোক করে মারা গিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হলো। এবং যারা আবার অনেকেই জীবিত ফেরত এসেছেন, মানে শেখ হাসিনা যাদেরকে খুন করেছেন। তো শেখ হাসিনা বলেছিলেন কল রেকর্ডে যেটা শুনতে পেয়েছি আমরা, যে তিনি লাইসেন্স পেয়ে গেছেন এবং অনেকটা এই বক্তৃতার পরে আমরা দেখেছি আরো বেশ কয়েকজন ফেরত এসেছেন। তো সেটা আওয়ামী লীগের হিসেবে সে ফেরত আসার সংখ্যা অনেক বেশি হয়ে থাকলেও সরকারি হিসেবটা আমরা ঠিক ওরকম ভাবে জানি না। তবে নতুন করে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তার বক্তৃতায় কি বলতে যাবেন বা রাজনীতির নতুন দিক নির্দেশনা তিনি কি দেবেন। আওয়ামী লীগ বা শেখ হাসিনার 1.5 বছরের শাসন আমলের, 1.5 দশকের শাসন আমলের অবসান ঘটার আগ পর্যন্ত কারো বিন্দুমাত্র কোনো ধরনের ধারণা ছিল না যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা এরকম ভাবে বাংলাদেশ থেকে উধাও হয়ে যাবে বা কর্পূরের মতো উবে যাবে। কিন্তু যেই ধারণা কেউ করেনি সেই ধারণায় বাস্তব হয়েছে। ছাত্র জনতার ব্যাপক অংশগ্রহণে হওয়া গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে তল্পা গুটিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে হয়েছে এবং তখন আমরা দেখেছি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি অনেকগুলো গণমাধ্যমে, ইন্টারন্যাশনাল গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি বারংবার দাবি করেছেন যে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব মর্মাহত হয়েছেন এবং তিনি রাজনীতি করবেন না, এমন একটু ইঙ্গিত আমরা পেয়েছিলাম সজীব ওয়াজেদ জয়ের মুখ থেকে। যদিও সেটা এত বড় একটা ধাক্কা তাদের দিক থেকে, এত বড় একটা ধাক্কা তাদের দিকে, সেটা সামলে ওঠার ওই মুহূর্তটিতে প্রতিটি বক্তব্যকে আমরা একেবারেই যে সিরিয়াস নিব তা নয়, কারণ ধকলটা তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন। প্রথমে সজীব ওয়াজেদ জয় বললেন তার মা রাজনীতি করবেন না, পরে বললেন তার মার এটাই শেষ মেয়াদে ছিল, তিনি আসলেই এরপরে তিনি রাজনীতি থেকে বিদায় নিতেন, এই ব্যাপারগুলো বলা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা হঠাৎ করে ফোন কল আমরা পেতে শুরু করলাম ভারত থেকে এবং কোন কোন ফোন কলে তিনি তার নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, কোন কোন ফোন কলে তিনি বলছেন যে তিনি চট করে ঢুকে পড়বেন, তিনি দেশের খুব কাছেই রয়েছেন, তিনি দূরে নাই। এবং সেটা আমরা দেখেছি অগাস্টের 12 তারিখে প্রথম যে ফোন কল আমরা শেখ হাসিনার পেয়েছি
টাঙ্গাইলের কোনো এক আওয়ামী লীগ নেতার কাছে, এবং এরপরে আমরা বিভিন্ন ভাবে কয়েকদিন পর পর আমরা ফোন কল পেয়েছি, এবং এরপরে আমরা দেখলাম শেখ হাসিনার ফোন কল বাদ আমরা পাচ্ছি তার বক্তৃতা। তিনি অনেকটা সাজিয়ে গুছিয়ে বক্তৃতা করছেন, এবং সেই বক্তৃতায় আমরা খুব অবাক ভাবে দেখলাম শেখ হাসিনাকে কোনোভাবে আমরা দুমড়ে মুচড়ে যাওয়া, ভেঙে চড়ে যাওয়া মানুষ হিসেবে আমরা পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি তার বলিষ্ঠ একটা কণ্ঠস্বর পাচ্ছি, এবং আত্মবিশ্বাসে বলিয়েন একজন নারী হিসেবে আমরা শেখ হাসিনাকে পাচ্ছি। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন শেখ হাসিনার বয়স 80-র ঘরে পৌঁছাতে শুরু করবে কিছুদিনের মধ্যেই। এই বয়সে শেখ হাসিনা এত বড় ধাক্কা সামলে আবার পুনরায় বাংলাদেশের রাজনীতিতে তার পক্ষে প্রাসঙ্গিক হয়ে ওঠা সম্ভব নয়। কিন্তু আমরা দেখলাম যে বক্তৃতাগুলো তিনি দিচ্ছেন, বাংলাদেশে এই মুহূর্তে যা যা ঘটনা ঘটছে সেটি শেখ হাসিনা তার পার্সপেক্টিভে তিনি প্রতিটি ঘটনা অ্যাড্রেস করছেন, এবং তিনি প্রতিটি ঘটনায় তিনি নানান ধরনের ব্যাখ্যা তার দিক থেকে, আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে তিনি দিচ্ছেন। এবং একই রকম ভাবে বর্তমানের যে সংকটগুলো চলছে রাজনীতিতে বা দেশে, এবং সবশেষ সচিবালয়ে আগুনের ঘটনা সহ শুরু করে প্রত্যেকটি ঘটনা তিনি ওয়াকিবহাল রয়েছেন, এবং তিনি তার নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলছেন। তিনি তার প্রতিটি বক্তৃতা অনেকটা একই রকম ভাবে শেষ করেন যে এই আধার কেটে যাবে, এই আধার থাকবে না, নতুন সূর্য উদিত হবে। এবং সবশেষ আমরা দেখতে পাচ্ছি সবার মনে একটা কৌতূহল ছিল যে তিনি প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তিনি বক্তৃতা করছেন সেখানে সম্মেলনে, দেশের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে অনেকটা এতিমের মতো করে রেখে তিনি তার জীবন নিয়ে পালিয়েছেন। দেশের নেতাকর্মীরা অনেকেই আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময় অনেকের ইন্টারভিউ আমরা দেখেছি, সেখানে তারাও বিস্ময় প্রকাশ করেছেন। তারা বিশ্বাস করতে পারছিলেন না তাদের নেত্রী তাদেরকে এরকম ঝুঁকির মুখে ফেলে তিনি চলে যেতে পারেন। তো 5 মাস মোদি দাদা কাম সারছে, কিন্তু এখনো মোদি দাদার কাপড় ঠিক আছে? মোদি দাদাকে খাওয়া দাওয়া করতেছে এখনো? লুৎফুজ্জামান বাবরের মুক্তি পাই তার কোনো বাধা নাই। হ্যাঁ, লুৎফুজ্জামান বাবর কে? লুৎফুজ্জামান বাবর হচ্ছে এই জেনারেশনের আইডল, আর সেই লুৎফুজ্জামান বাবরের মুক্তি পাই তার কোনো বাধা নাই। হ্যাঁ, অনেক জ্বালাইছো, কারণ লুৎফুজ্জামান বাবর যে জেলে, এটা কিন্তু শেখ হাসিনার চাওয়া ছিল না, এটা ছিল ইন্ডিয়ার চাওয়া। ইন্ডিয়াকে খুশি করার জন্যই লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করছিল, লুৎফুজ্জামান বাবরকে জেলে রাখছিল। কেন? কারণ লুৎফুজ্জামান বাবর নাকি 7 সিস্টারে অস্ত্র সরবরাহ করতে গেছিল, এই কথা বলছে। এখন লুৎফুজ্জামান বাবর কি ছেড়ে দিবে? তার জীবন থেকে গুরুত্বপূর্ণ 17টা বছর কেড়ে নেওয়া হয়েছে। এত সহজেই বাবর সাহেব ছাড়বে না। হ্যাঁ, বাবর সাহেব এত সহজেই ছাড়বে না। পারবা তার জীবনে 17টা বছর ফিরিয়ে দিতে? স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব হবে, একটু ওয়েট করো, ওয়েট করো। স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে শুধু বানায় রাখবে একটা কারণেই, ইন্ডিয়া কোনো ধরনের আওয়াজ তুলতে না পারে, একটা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বানায় রাখবে বাবর সাহেবকে। শুধু দেখতে থাকেন, অনেক জ্বালাইছে, তার জীবন থেকে গুরুত্বপূর্ণ 17টা বছর কেড়ে নিচ্ছে। শুধু লুৎফুজ্জামান বাবর না, ইন্ডিয়ার যাকে মনে হয়েছে হুমকি তাকে গুম করছে, তাকে খুন করছে, তাকে পাওয়া গেছে ইন্ডিয়াতে। চিন্তা করতে পারছেন? এটা জ্বলন্ত উদাহরণ তো সালাউদ্দিন চৌধুরী, দেখছেন না? তাকে ইন্ডিয়াতে পাওয়া যায়। হ্যাঁ, এই সাইদি সাহেবের যে মানে প্রধান সাক্ষী, তাকেও ইন্ডিয়াতে পাওয়া যায়। হ্যাঁ, ওই যে ফাটাকিষ্ট বলতো না যে মারবো এখানে, লাস্ট পড়বে শ্মশানে, তো এখানে গুম হইতো আর গিয়ে পাওয়া যাইতো ইন্ডিয়াতে। তাহলে আমরা কি বুঝি না যে ইন্ডিয়াতে কেন পাওয়া যাইতো? এই সব কিছু যে ইন্ডিয়াকে খুশি করার জন্য করা হইতো, এটা তো আমরা বুঝি। কিন্তু লুৎফুজ্জামান বাবরকে শেষ করতে পারো নাই। একটা কথা আছে না, সব কিছুরই শেষ আছে। হ্যাঁ, সব কিছুরই শেষ আছে, এখন বুঝতে পারছো। লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের মুক্ত আকাশে আসবে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে কিভাবে কাজ করবে দেখতে থাকবেন। কেন? কারণ তার জীবন থেকে 17টা বছর কেড়ে নেওয়া হয়েছে। 1-2 বছর না, 17টা বছর। 17টা বছর। ইয়াং লুৎফুজ্জামান বাবর গ্রেপ্তার হয়েছিল, এখন সে বুড়া হয়ে গেছে, দেখছেন না? অনেকেই 5 আগস্টের পরে লুৎফুজ্জামান বাবরকে চিনছেন, কিন্তু আমরা অনেক আগের থেকেই চিনি। এই ভদ্রলোকের সম্বন্ধে অনেক আগের থেকে স্টাডি করছি, কেন গ্রেপ্তার করছিল, কেন। এই ভদ্রলোক মুক্ত আকাশে আসতেছে। আর ইন্ডিয়া দাদা বাবুর, মোদির, সত্যি বলতেছে, কালকে খবরটা দেখার পরে মোদি মেবি ঘুম হারাম হয়ে গেছে। মোদির খাওয়া নাওয়া বাদ হয়ে গেছে। নট অনলি মোদি, ইন্ডিয়ার। কারণ লুৎফুজ্জামান বাবরকে ইন্ডিয়া সব থেকে বেশি হুমকি মনে করায়। আর সেই হুমকি মুক্ত আকাশে চলাফেরা করবে, মুক্তভাবে রাজনীতি করবে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবে। আহা, ইন্ডিয়ার দাদা বাবুরা ঘুমকি ঠিক মতো হবে?
গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে 20শে জানুয়ারি কি হবে দেশের মধ্যে, এবং এই দিনটাকে কেন্দ্র করে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, আবার অনেকে এইটা বলতেছে যে আওয়ামী লীগের জন্য নাকি বিশাল সুখবর, শেখ হাসিনা নাকি 20শে জানুয়ারির মানে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় বসে তাহলে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার পক্ষ নিয়ে কিছু একটা করবে, এবং এইটা কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা বলতেছে, এবং এই বিষয়টা নিয়ে সবাই আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। এইসব দেখেই কিন্তু অনেক কিছু প্রমাণ হচ্ছে যে 20শে জানুয়ারি আসলে কি হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।